গোপন বৈঠকের যে খবরটি আসলে প্রকাশ করেছে রয়টার্স, যদিও সেটি জামাতের আমিরের পক্ষ থেকে আরেকটি বিবৃতির মধ্য দিয়ে বলা হয়েছে তিনি আসলে কোনো গোপন বৈঠকে আসলে মিলিত হননি। জাস্ট এটি ছিল আসলে সেই কূটনৈতিকদের কাছে বৈঠকটি তাদের পাবলিসিটির প্রসঙ্গেই মূলত রয়টার্সের সাথে বলা। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে জামাতের আমির যদি গোপন বৈঠক করার ইচ্ছাই পোষণ করবেন তাহলে সেটি নিশ্চয়ই তিনি গণমাধ্যমকে প্রকাশ করতেন না। আবার সেক্ষেত্রে আমরা দেখলাম যে রয়টার্সের এই প্রতিবেদনের প্রেক্ষিতে আপনিও আসলে এক ধরনের বাহাবা দিচ্ছিলেন, এটি আসলে একটু যদি ব্যাখ্যা করেন। দেখেন, বাহাবা দেওয়াটা আরো বেশি কিছু বলা উচিত ছিল। কারণটা হচ্ছে কি যে এইখানে আপনি বাংলাদেশের মিডিয়াগুলোর যে চরিত্র সেটা আপনি দেখতে পারবেন। খুবই স্পষ্টভাবে রয়টারে যেই সংবাদটা এসছে সেখানে এটা বলা হয়েছে যে শফিক সাহেব এটা কনফার্ম করছেন যে এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সাথে তার কথা হয়েছে বা আলাপ হয়েছে যখন ওনার বাইপাস হয়েছিল, এরকম একটা সময় আর কি। তারপরে আরো অনেকে এসেছিল এবং উনিও এসেছিলেন, এবং উনি এই বৈঠকটাকে গোপন রাখতে বলছিলেন। এবং আমি বলছি যে কেন আমি গোপন রাখবো, কেন, সবার সাথেই তো আমার কথা হয়েছে, সবগুলোই আমরা প্রকাশ করেছি, আমি কেন গোপন রাখবো? তো নিউজটা তো এইটুকুই, এর বেশি কিছু না, কিন্তু এটুকুই। এবং এইটা হয়ে গেল যে জামাতের আমির গোপন বৈঠক করেছে। হ্যাঁ, মানে গোপন বৈঠক করে সেটি ফাঁস করে দিয়েছেন। জি, কতখানি মিথ্যাচার। মানে কূটনীতিক বলছিল যে এই বৈঠকের কথাটা গোপন রেখেন, এবং আমি বলতেছি আমাকে ধরেন আজকে আপনার আর আমার সাথে কথা হচ্ছে, আপনি আসছেন আমার এখানে, এসে আপনি বললেন, মানে ঘটনাটা এরকম, আপনি আমার বাসায় আসছেন, বাসায় এসে আমার সাথে কথাবার্তা বলছেন, কথাবার্তা করে বললেন যে দাদা আমি যে আসছিলাম এটা কিন্তু বললেন না কাউকে। তখন আমি বললাম যে কেন ভাই বলবো না কেন, আরো অনেকেই তো আসে, আরো অনেকে এসছে, সবার কথাই বলছে, আপনার কথা কেন বলবো না? তো স্পষ্ট থাকা, পরিষ্কার থাকা উচিত। আমি একজন পাবলিক ফিগার, আমার কাছে আসছেন আপনি, আমি কেন এটা গোপন রাখবো? এই কথাই তো বলছে, মানে পত্রিকায় রয়টার্স এটাই আসছে তো, মানে এইটাকে বলছে যে গোপন বৈঠক করা হয়েছে। এটা তো এত বড় মিথ্যাচার, এত বড় টুইস্ট, এইটা তো মানে কি আর বলবো, কি আর বলবো। আপনার ব্যাপারে এই ভদ্রলোক একটু কি বলবো, এই ভদ্রলোক একটু সরল ভাবে কথাবার্তা বলেন তো, সেই জন্য বোধহয় সবাই পেয়ে গেছে আর কি। সেই জন্য আমি ওনাকে বাহবা দিছি, বলছি যে ঠিক করছেন, এটা ভালো হয়েছে। আপনার ব্যাপারে আসলে অনেক সময় আপনার বিভিন্ন আপনার যে বয়ান আসলে আপনি যেটি আপনার ফলোয়ারদের জন্য যেটি আসলে আপনি দেন, সেখানে আমরা অনেক সময় দেখি জামাতের প্রতি আপনাকে কিছুটা সফট মনে হয়। আসলে জামাতের সাথে কি আপনার কোনো বোঝাপড়া আছে কিনা? অনেকের এটি একটি বড় প্রশ্ন। সম্পূরক প্রশ্ন করি, এটা আমার একজন 2 দিন আগে বলতেছে যে দাদা নাকি জামাতের নির্বাচন করবে, বুঝছেন? আমি হাসলাম। এটা আরো বড় খবর। জি বলেন। নির্বাচন নমিনেশন ফর সাবমিশনের ডেট তো পার হয়ে গেছে। তো এটা যে না, এটা যে গুজব এবং এটা যে মিথ্যা কথা, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যার আমি নির্মম সমালোচনা করিনি, ইনক্লুডিং জামাত। হ্যাঁ, সেই সমালোচনা আমি এখনো করি। আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে, আমি সেগুলো এই কিছুদিন আগে, আপনি ধরেন খুব বেশি না, আপনি যদি আমার গত মাস তিনেকের ভিডিও দেখেন, এর মধ্যেই আছে। আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না, মাস তিনেকে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আছে। জামাত ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে, আমি তাদেরকেও বলি, তখনও এগুলো বলি। যেমন আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে 1971-এ জামাতের যে ভূমিকা, এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে, স্পষ্ট ন্যারেটিভ লাগবে জামাতের ইসলামের তরফ থেকে। 1947-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম, সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে। এগুলো আমার ভিডিওতে, বেশি দিন আগের কথা না। মানুষ তো আমাকে 2013-র ভিডিও দেখায়, আমি এটা এখনকার এই সময়ের ভিডিওতে বলেছি। আমার 2013-র একটা ভিডিও কিন্তু আওয়ামী লীগাররা দেখায়, আমি তখন ওইখানে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে। আমার সেই অভিযোগ স্টিল আমার অভিযোগ ভ্যালিড। আমি এটা জামাতকে বলি যে 1971-এর 25শে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা, টেক্সট বুক রেফারেন্স,
হয়েছিল। ইয়েস, জামাত এটা অস্বীকার করে না। আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি, আপনারা কখনো মানে ওই 1971-এর 25শে মার্চ থেকে 1971-এর 16 ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন? বলে না, আমরা জানাইনি। তাহলে এইখানেই তো আপনার একটা মরাল ফেলিওর, আপনাকে এটাকে স্বীকার করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে 1971-এর 25শে মার্চের পর থেকে 1971-এর 16 ডিসেম্বর পর্যন্ত যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টও তো আপনাদের মন্ত্রী ছিল, আপনাদের দলের মন্ত্রী ছিল, দলের লোক ছিল মন্ত্রী হিসেবে। তো তাহলে 1971-এ পাকিস্তানিরা যা যা করেছে এটাই তো আপনার দায় চলে আসে এমনিতেই, তাই না? এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে। এখন এটা আপনি কিভাবে নেবেন? এটা তো আমি তার জামাত করি না, আমি তার এটা বলে দেবো না, এটা ওনাদেরকেই বলতে হবে। এই সমালোচনাটা ভ্যালিড সমালোচনা, তো এটা আমার এই সমালোচনাটা আমার এখনো আছে, আমি এখনো বলি ওনাদেরকে এটা। এবং এইটাকে স্পষ্ট করা, এইটা ক্লিয়ার করা, যদি নিজেদের দায় থাকে সেটাকে স্বীকার করা, এটা এখনই সময়, এখনই রাইট টাইম। কিন্তু পীরিকা ভট্টাচার্য, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যদি একটু দেখি, যে জামাতের সমালোচনা করার জন্য ঘুরে ফিরে 71-এই কেন বারবার ফিরে যেতে হয় আসলে? মানে জামাতের সমালোচনার জন্য সমকালীন কোনো বিষয় কি আসলে নেই যেটি নিয়ে আসলে আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষদেরকেও... 71টা না, ঠিক আছে, আই গেট ইউর পয়েন্ট। দেখেন, আমি যে জামাতের সমালোচনা করলাম এখন 71 নিয়ে, সে সমালোচনা কি বিএনপি করতেছে? না, কিন্তু সে বিএনপির সমালোচনা ভাষা কিন্তু সেটা না। বিএনপি অন্য কিছু বলে, আওয়ামী লীগ কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে। আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি, ক্রিটিসিজম করছি। আর আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু শুধু 71 না, আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু 47। জি হ্যাঁ, আমি বলছি, আমি জামাতের নেতাদেরকে বলছি, কর্মীদেরকে বলি আর কি, যে দেখেন আপনারা 47-এর পাকিস্তান আন্দোলনটা কি ছিল? যে ভারতের নির্যাতিত বা পটেনশিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার, তাদের নিরাপত্তার জন্য। এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা। মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না, এটা দলিতদেরও আবাসভূমি ছিল। হ্যাঁ, দলিত এবং মুসলমানরা একসাথেই পাকিস্তান আন্দোলন করছিল। যোগেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল। যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, থাকতে পারেনি, সেটা অন্য বিষয়। তো তাহলে আপনি আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত, আপনি 47-এ বুঝলেন না কেন? তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন? আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্য না, জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না। আমার সমালোচনাটা হচ্ছে, আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না। পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয়, আমরা তো কেউই ফেরেস্তা না। জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি। আমি বলি হ্যাঁ, সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে, একটা ন্যারেটিভ আকারে বলতে। খুবই পরিষ্কার। আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটু ইলিয়াস হোসেন আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি না করলেই নয়। আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন, বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয়। কারোর সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে কিংবা কোনো সম্পর্ক যদি থাকে, আসলে সেটি নিয়ে আসলে আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক, সে প্রশ্নটিও রয়েছে আপনার ব্যাপারে। আবার একটু আনমিউট করে কথা বলতে হবে ইলিয়াস হোসেন। আমি ধন্যবাদ। আমি আসলে চরিত্র হনন করি না, আমি দুশ্চরিত্র হনন করি। এখন আপনি আমার ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন, যারা এই কথাগুলি সুন্দর করে লেখে তাদের 3 দিন আগের পোস্টে যাবেন, যাই দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে করেছে। আচ্ছা, দাদা আজ থেকে কয় বছর আগে কোন এক নারীর সাথে তার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিষয় টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানায় নানান কিছু করে না, এগুলো করে। এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি? আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেন নাই আপনি? এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? এটা ওরা করে নাই, ওরা শুরু করেছে এটা। এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা না, এই দেশে ফাঁসি হয়ে গিয়েছে, জানেন এটা? শহীদ মতিউর রহমান নিজামী, তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে, সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি, যেই ব্যক্তিকে দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, ওটা ব্যক্তিগত আক্রমণ না? ব্যক্তিগত চরিত্র হনন না? ওইটা চরিত্র হনন। আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন।
আর বলবেন যে কেন করে? আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছি এগুলোই আছে আর এর বাইরে কোনো কিছু নাই, আর কারোর কোনো কিছু নাই? দেখাই নাই কেন? আপনি এই এই ভিডিও ফুটেজ আর এইসব এই নগ্ন এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত। বহু নেতা আছে, বহু নেতা, তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে। মোচড় দেওয়ার সুযোগ নেই। আপনি মোচড় দিলে ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে। এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের। আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ, এটা কি এমনিতেই বের হলো? এই যে 2 দিন আগে আপনার মাহফুজুর রহমানের ডিজিএফআই এর ভাতাপ্রাপ্ত যারা আছে তারা মাহমুদুর রহমান ভাইয়ের আপনার পাসপোর্ট করলো। মাহমুদুর রহমান কি ফকিন্নি নাকি? মাহমুদুর রহমানের ইয়েতে যায় তারপরে $2.5 লাখ খরচ করে এখন তো টার্কিতে আপনার $4 লাখ সেখানে সিটিজেনশিপ নিতে লাগে। তখন $2.5 লাখ লাগতো, একসময় $1 লাখ লাগতো। তো মাহমুদুর রহমান তো জমিদার, মাহমুদুর রহমানের ওই ক্ষমতা নাই। মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক। মাহমুদুর রহমান না সেগুলো না, দিয়ে মাহমুদুর রহমান নিজেও তো সেই কবে থেকে উনি শাহিনপুকুরের সিইও, ওনার নিজের একটা সিরামিক কোম্পানি ছিল, নিজের উনি তো ভেসে আসেন রে ভাই। উনি উনি মানে বাংলাদেশের বড় বড় পদে, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তো উনি কি মাঠ থেকে উঠে আসছে নাকি যে ওনার $2.5 লাখ জোগাড় করা? $2.5 লাখ মানে কি তখনকার দিনে? এখন তো 125 টাকা করে ডলার, তখন ছিল 80 টাকা 85 টাকা। মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন 80 টাকা 85 টাকা ছিল ডলার। তো কত ছিল মনে করেন? 1.5 কোটি টাকা ছিল। 1.5 কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে। এটার নাম চরিত্র হনন। আপনি যখন কোনো মানুষ দেশের জন্য ইলিয়াস, এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না। হুম। বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে। তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি টাকার নিলেন? সোর্সটা আসলে কি? এটা প্রশ্নটা, এটা টাকার সোর্সটা, এটা প্রশ্নটা মানে বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানি, আমি এটা শিওর না, সার্টেন না, আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টর কোটাতে ওখানে নাগরিক হননি। উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হয়েছেন। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি, মাহমুদ ভাই বলতে পারবেন। আমরা অনেকে সেরকমই শুনেছিলাম। ওনার খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন, মাহমুদ ভাই তো আমাদের দূরের কেউ তো না। আমি জানি উনি কিভাবে হয়েছেন, এটা আমি মোটামুটি নিশ্চিত। কিন্তু আমিও এলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন। আমি বললাম কি, ধরেন আমার বাবার যদি নাকি দেশে যদি 10 কোটি টাকার সম্পত্তি থাকে, আমি যুক্তরাষ্ট্রে একজনের যদি বলি, আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই $5,000 লাগবে, একটু দেওয়া যাবে কিনা। এখন আরেকজন দেখা গেল যে তার সামাজিক অবস্থানটা, তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই। সে যদি যায় বলে যে ভাই আমারে $500 দিতে হবে, তাহলে ধার দিবে না। আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো, সে যদি বলে 1 মিলিয়ন, ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নেবে, তার জন্য তো $1 বিলিয়ন কোনো ব্যাপার না, $1 মিলিয়ন কোনো ব্যাপার না। ঠিক আছে, সে জানে যে দেশে আছে। সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি? যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা, কিভাবে? কোনো কিছু না, জাস্ট পাসপোর্টটা। আপনি এই যে ওনার পাসপোর্টটা যে আপনি দিলেন, এটা কি মানে ইথিক্যাল? এটা আপনি দিতে পারেন? একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন, আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করে সে তুরস্কে টাকা নেয়, ওরে গ্রেপ্তার করেন, ওনার বিরুদ্ধে মামলা করেন। না, মাহমুদ ভাই যে তার্কির নাগরিক এটা কে না জানতো? সেটাই তো। ওই অনুসন্ধানী সাংবাদিক ছাড়া আর কে না জানতো? সম্ভবত একাই জানতো না এটা, মাহমুদ ভাই যে টার্কির নাগরিক। হ্যাঁ, মাহমুদ ভাই যখন টার্কিতে গেছেন, নাগরিকত্ব পেয়েছেন, আমরা সবাই জানি। উনি নিজেই বলছেন, এমন না যে ওনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমাদেরকে জানতে হয়েছে, তা না। উনি নিজেই বলছেন যে উনি টার্কির নাগরিকত্ব পাইছেন, এবং উনি কেন টার্কিতে গেলেন সেটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। উনি তো ফ্রান্সে আসতে পারতেন, উনি ইউরোপে আসতে পারতেন, উনি ইংল্যান্ডে যাইতে পারতেন, আমেরিকায় যাইতে পারতেন, কোথাও যাননি। আরো সুযোগ সুবিধা বেশি ওইসব দেশে। হ্যাঁ, আরো সুযোগ সুবিধা বেশি। এবং আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি। উনি বলছিলেন যে আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে আমি আজানের শব্দ শুনতে পারবো। এবং ট্রু, মানে আমি তো ইস্তাম্বুলে ছিলাম ওই যখন হাদি মারা যায়, এবং সবাই জানেন। এবং আমি ওই ইস্তাম্বুলে আমি এতদিন পরে প্রথম এতদিন পরে আমি আজানের শব্দ শুনলাম মসজিদ থেকে। আমার যে কি ভালো লাগলো তখন। মানে এমন না যে আমি রিলিজিয়াসলি আমার খুব ভালো লাগছে, তা না। মানে আমি তো সেই ছোট্টবেলা থেকে আজানের শব্দ শুনে 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 বড় হয়েছি এতদিন পর্যন্ত। মানে এটা আমার মনের মধ্যে, আমার স্মৃতির মধ্যে এমন ভাবে গেথে আছে আজানের শব্দটা, যে যখন আসলো মানে আমার যে এত ভালো লাগলো তখন। এটা আপনার জন্য মানে এটা একটা নস্টালজিয়াও।
হ্যাঁ। এটা একটা নস্টালজিয়া, এটা একটা কল্পনা করা যায় না যে আমার এত ভালো লাগছে। এবং আমি ইস্তাম্বুলে আবার যাব, আমি শুধু আজানের শব্দ শোনার জন্য।